সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব 4টি জেলার ভোটের সবশেষ হালনাগাদ তথ্য উপাত্ত বিশ্লেষণ করব। কোন দল এবং কোন প্রার্থী জনসমর্থনের দিকে থেকে এগিয়ে আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। এই ভোটের সমীকরণ মেলাতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সুজন মাহমুদ, তিনি বাংলা ভিশন ডিজিটালের চিফ রিপোর্টার। এছাড়া আমার সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মোর্শেদুর রহমান খোকন, আমাদের সহকর্মী। এছাড়া এস এম প্রফুল্ল আছেন খাগড়াছড়ি থেকে, নন্দন দেবনাথ আছেন রাঙামাটি থেকে এবং আলফা হেসাল বিকাশ আছেন বান্দরবান থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সাধারণত বিভিন্ন জেলার আসন ধরে ধরে ওই আসনের কোন প্রার্থী এবং কোন দলের কি জনপ্রিয়তা আছে এবং কি সমস্যা আছে, কি সুবিধা আছে সেসব বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা কক্সবাজার ছাড়াও 3 পার্বত্য জেলার ভোটের চালচিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা শুরুতেই যেতে চাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোর্শেদুর রহমান খোকন। মোর্শেদুর রহমান খোকন, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আলোচনা শুরু করার আগে আপনার কাছ থেকে জানতে চাই যে কক্সবাজারের যে রাজনীতির পলিটিক্যাল যে ডাইনামিক্স, এটা সম্পর্কে একটু ছোট করে সংক্ষেপে 1 মিনিট একটু ধারণা দেন। ধন্যবাদ নবীল ভাই আপনাকে। এখানে কক্সবাজারে জেলায় 4টি আসন রয়েছে। তো 4টি আসন তফসিল ঘোষণার পর থেকে মূলত খুব জমজমাট ভোটের লড়াই আমরা আমাদের চোখে পড়েছে, আমরা দেখেছি। তবে ভোটের মাঠে ওই আমার 4টি আসনের মধ্যেই ওই একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা থাকলেও মূলত লড়াইটা চলছে জামাত এবং বিএনপির মধ্যে। তো আমি ওই স্পেসিফিকলি যদি বলতে চাই, হ্যাঁ, কক্সবাজার 1 আসন, এখানে দেখছি আমরা হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি প্রার্থী। এবং জামাতের আছেন হচ্ছে আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া হাত পাখারও একজন প্রার্থী আছেন। এইখানে চালচিত্রটা কি? এখানে কক্সবাজার 1 আসনের সমীকরণটা যদি আমি একটু বলতে চাই, এখানে এই যে সালাউদ্দিন আহমদ হচ্ছে হেভিওয়েট প্রার্থী, বিএনপির মুখপাত্র কক্সবাজার 1 আসনে। তিনি একসময় খালেদা জিয়ার এপিএস ছিলেন। এপিএস থাকাকালে তিনি অনেক এই চকরিয়াতে অনেক কাজ করেছেন। তার নিজের যে ইউনিয়ন ছিল, এটি একটা পেকুয়া একটা ইউনিয়ন, পেকুয়া ইউনিয়নকে পেকুয়া উপজেলায় রূপান্তরিত করার পরে থেকে তার জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। মাঝখানে তিনি আমাদের এখানে কক্সবাজার 1-এ সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার পরের সময়ে আবার তার পত্নী, তার স্ত্রী আবার হাসিনা আহমদ, তিনি সংসদ সদস্য হয়েছেন। যে সময় তিনি সংসদ সদস্য হয়েছেন, তিনি তখন ওই গুমের মধ্যে ছিলেন। কক্সবাজার 91 সালে প্রথমে একবার জামাতের এমপি হয়েছিল এনামুল হক মঞ্জু। 91 এর পরে নির্বাচন 96 নির্বাচন সালাউদ্দিন আহমদ এমপি হয়েছিলেন। এমপি হওয়ার পরে 96 আবার যখন ইলেকশন হইলো, তখন আবারও সালাউদ্দিন আহমদ এমপি হয়েছে। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন তিনি গুম হয়ে গেছেন। তখন 2001 সালে যখন আবার ইলেকশন হয়েছে, তখন 2001 সালেও সালাউদ্দিন আহমদের শূন্যস্থলে উনি আবার তার স্ত্রী আবার ইলেকশন করেছেন। তিনিও তখন বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। একবার এখান থেকে জামাত নির্বাচিত হয়েছে, তার মানে জামাতের তো ভোটার আছে এখানে। সেই জামাত প্রার্থী কতটা সালাউদ্দিন আহমেদকে চ্যালেঞ্জ করতে পারবেন? এখন আমি একটু বলি, সালাউদ্দিন আহমদকে চ্যালেঞ্জ আমরা সর্বশেষ আমি গতকালকে তার নির্বাচনী শেষ জনসভায় ছিলাম। শেষ জনসভায় যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, এটা অনেক ডিফারেন্স হয়ে যেতে পারে। এখানে মোটামুটি ওই জামাতের যিনি এখন প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, তিনিও খুব শক্ত প্রার্থী, কিন্তু এরপরেও সালাউদ্দিন আহমদ যে প্রতিশ্রুতি গুলা কালকে রেখেছেন লাস্ট তার শেষ নির্বাচনী জনসভায়, তিনি বলেছেন কক্সবাজারের মূলত বড় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মহাসড়ক গুলো 4 লেন 6 লেন উন্নতি হলেও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটা 6 লাইন হয়নি। কিন্তু তার কালকের এই 6 লাইন মহাসড়কের দাবি নিয়ে কক্সবাজারের মানুষ কক্সবাজার থেকে একেবারে দক্ষিণ চট্টগ্রাম পর্যন্ত একাধিকবার আন্দোলন করেছে, সড়ক অবরোধ করেছে, হরতাল করেছে। এটা ছিল কক্সবাজারের মানুষের মৌলিক এই সমস্যা। কিন্তু তিনি তার জনসভায় তিনি ঘোষণা করেছেন, তিনি যদি নির্বাচিত হন, তাহলে তার এই প্রথম কাজটা হবে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের 6 লেন করা। এই ঘোষণার পরপরই এই যে মানুষের
যে একটা উৎফুল্ল যে একটা আবেগ যেটা দেখলাম, আমার মনে হচ্ছে সালাউদ্দিনকে বিট করার মতো এই চকরিয়া পেকুয়ার আসনে আমার মনে হয় না আব্দুল্লাহ ফারুক সেই ততটুকু অগ্রসর হতে পারবে। এটা হচ্ছে কক্সবাজারের আচ্ছা মোটামুটি কক্স চকরিয়া কক্সবাজার এক আসনের আচ্ছা সমীকরণ। কক্সবাজার দুইয়েও আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন, অবশ্য তিনি জামাতের এইচ এম হামিদুর রহমান আজাদ, তিনি একসময় এমপি ছিলেন। এছাড়া জি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বিএনপির, জি, উনিও সম্ভবত এমপি ছিলেন। তো জি, জি, জি। এই আসনের চালচিত্র কি? এখানে দেখছি আমরা 5 জন প্রার্থী আছেন। কক্সবাজার ২ আসনে এটা মহেশখালী কুতুবদিয়া, এটা কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া, এটা কক্সবাজারের ২ টি উপজেলা। তবে হামিদুর রহমান আজাদ এমপি ছিলেন। হুম, সেটি হচ্ছে ২০০৮ এ। জি ২০০৮ এ। এরপরে তখন তো বিএনপির মধ্যে অনেক গ্রুপিং ছিল। ইতিমধ্যে বিএনপির মধ্যে অনেক গ্রুপিং ছিল। এখানে ২ টি গ্রুপ ছিল বিএনপির মধ্যে। ওই আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের সাথে তার বিএনপির মধ্যে যে ২ টি গ্রুপ, আবু বকর সিদ্দিক নামে একজন আছেন। এই ২ জনের মধ্যে বিএনপির মধ্যে চরম একটা গ্রুপিং ছিল। এই গ্রুপিংটা কারণে থাকার কারণে জামাতের প্রার্থী অনেক দূর অগ্রসর হয়েছে। জামাতের তিনিও হেভিওয়েট প্রার্থী হামিদুর রহমান আজাদ। তিনি তার বাড়ি হচ্ছে কুতুবদিয়া, আর আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের বাড়ি হচ্ছে মহেশখালীতে। হুম। তো মহেশখালী আর কুতুবদিয়ার উপরে একটু ডিফারেন্স। মহেশখালীতে ২ লাখ প্লাস ভোটার আছে, আর কুতুবদিয়াতে ১ লাখ ১,৪৫,০০০ মতো। তাহলে আলমগীর ফরিদের এরিয়াই ভোটারটা হচ্ছে বেশি। তবে সর্বশেষ এই বিএনপির যে গ্রুপিংটা তারা কাজে লাগাইতে চেয়েছিল জামাত ইসলামী বাংলাদেশ, এটা কাজে লেগেও ছিল। হামিদুর রহমান যতটুকু অগ্রসর হয়েছিল এটা দেখে আমার মনে হয় বিএনপির এই যে সালাউদ্দিন সাহেব তার সর্বশেষ উনি মহেশখালীতে বিশাল এক জনসভায় সালাউদ্দিন সাহেব গিয়ে বিএনপির গ্রুপিংটা ২ গ্রুপকে একীভূত করে ফেলছে। একীভূত করার পরে এখন মহেশখালী কুতুবদিয়ার সমীকরণটাও একটু চেঞ্জ হয়েছে বলে আমার মনে হচ্ছে। এইটাও একটু বিএনপির গড়ে হয়তো যদি তারা অগ্রসর হতে পারে তাহলে তারা বিএনপির গড়ে ফসল তুলতে পারবে, আমার মনে হচ্ছে এটা। তার মানে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস আছে, তাই তো? তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস ছিল, এখনো আছে, এখনো উড়িয়ে দেওয়া যায় না এটা। আচ্ছা, এবার যদি আমরা কক্সবাজার 3-এ যাই, সেখানে দেখি লুৎফুর রহমান বিএনপির প্রার্থী, আর জামাতের প্রার্থী হচ্ছে শহীদুল আলম বাহাদুর। এছাড়াও সর্বমোট 6 জন প্রার্থী আছে। তো এই জি, জি। আসনের চালচিত্র কেমন? এই আসলে এটা কক্সবাজার সদর, রামু আর ঈদগাঁও ৩টি উপজেলা মিলে একটা আসন কক্সবাজার ৩। এই কক্সবাজার ৩ আসনে বরাবরই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ইতিহাস এটাই আছে। এখানে আগে ১৯৯১ সালের থেকে শুরু করে ওই খালেকুজ্জামান তিনি শক্ত প্রার্থী ছিলেন। খালেকুজ্জামান মারা যাওয়ার পরে এ তার মারা যাওয়ার পরে তার ছোট ভাই শহীদুজ্জামান তিনি এমপি হয়েছেন বিএনপির পক্ষে। এরপর থেকে লুৎফর রহমান কাজল এমপি হয়েছেন। কক্সবাজারের সবচেয়ে যিনি এখন কাজলের সাথে যিনি বিট করছেন যে শহীদুল আলম বাহাদুর, তিনি কক্সবাজার সরকারি কলেজের পিপি প্রার্থী ছিলেন এবং কক্সবাজারের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সব মিলিয়ে তার জনপ্রিয়তাও কম না, তার জনপ্রিয়তাও অনেক বেশি। তো এরপরেও আমার সমীকরণটা যেটি হচ্ছে যদি তরুণ ভোটাররা, তরুণ প্রজন্মের ভোটারদেরকে যদি যদি মনে করে যদি তরুণ প্রজন্মের ভোট তো অনেক বাড়ছে, ভোটাররা যদি যে বাহাদুর শহীদুল আলম বাহাদুর তিনি যদি আকৃষ্ট করতে পারেন তাহলে এখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আর না হলে লুৎফর রহমান কাজল সেই বরাবরের মতোই বিএনপির হিসাবে এটা আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, সবশেষ আসন কক্সবাজার 4, সেখানে দেখছি প্রার্থীও 4 জন। শাহজাহান চৌধুরী বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী নূর আহমদ আনোয়ারি। তো এখানে আরো প্রার্থী আছে, হাতপাখা সিংহ মার্কার একজন আছে। তো এই আসনের সমীকরণটা কেমন এই মুহূর্তে? এটা কক্সবাজার ৪ আসনে এখানে ওই যিনি জামাতের প্রার্থী তিনি হচ্ছেন এখানে জেলা জামাতের আমির। জি তিনি ওখানকার টেকনাফের একটা ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান ছিল। উনি ৩ বার চেয়ারম্যান, ৩ বার কি ৪ বার চেয়ারম্যান ছিল মেবি। নূর আহমদ আনোয়ার তার একটা শক্ত অবস্থান আছে জামাতের, এবং তিনি বরাবরই ওই ওখানকার ওই আসনের এমপি আব্দুর রহমান বদির সাথে মিউচুয়াল করে থাকতো জামাত ইসলাম করলেও তার এই জন্য সে বারবার চেয়ারম্যান হয়েছে। বারবার ৪ বার এসে চেয়ারম্যান, এবং সেই কক্সবাজার জেলা জামাতের আমির, জেলা জামাতের আমির হিসেবে তার একটা প্রভাব আছেই।
এর মধ্যে ওই আমি যেটা বলছিলাম ওই যে মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2 আসনের ওখানে যেভাবে বিএনপির গ্রুপিংটা ছিল, এখানে উকিয়া আর টেকনাফের মধ্যে বিএনপির মধ্যে একটু মনোমালিন্য আছে, গ্রুপিং ছিল। এবং এই গ্রুপিংটার বিরোধটা মূলত মেটানোর জন্য সালাউদ্দিন আহমদ 2 জায়গাতেই বক্তব্য করেছেন। উনি মহেশখালীতে গিয়েও বক্তব্য করেছেন, বিএনপির বিরোধটা মিটিয়ে দিয়েছেন। এবং সর্বশেষ উকিয়া টেকনাফ এই আসনেও এসে তিনি তার জনসভায় ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন এবং এখানকার স্থানীয় বিএনপিরা বলেছেন আমাদের মধ্যে এখন কোনো বিরোধ নেই। টেকনাফে যিনি আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির নেতা, তিনি তার একটা শক্তিশালী অবস্থান ছিল টেকনাফে। এখন টেকনাফে মোটামুটি সেই শাহজাহান চৌধুরী উনি জেলা জেলা বিএনপির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সভাপতি, এবং নূর আহমদ আনোয়ারি মূল প্রতিদ্বন্দ্বী। তারা দুজনের মধ্যে হবে। দুজনেই মধ্যে এখন তাদের ইমেজের, ব্যক্তিগত ইমেজের একটা প্রশ্ন দাঁড়িয়েছে কক্সবাজার জেলায়। এটা হচ্ছে একজন বিএনপির প্রেসিডেন্ট আর একজন জামাতের আমির। এই দুজনের মধ্যে মোটামুটি আমাদের যেটা সমীকরণ সেটি হচ্ছে হাঁটাহাঁটি লড়াইটা চলছে, এটাই আমার মনে হচ্ছে। জি, ধন্যবাদ মোর্শেদুর রহমান খোকন। আমরা একটু সুজন মাহমুদের কাছে একটু যাই। আপনি কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঘুরে এসেছেন। কক্সবাজারের মানুষের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, সাংবাদিকদের সাথে, প্রশাসনের বিভিন্ন, এখানকার কি পরিস্থিতি আপনি দেখে আসছেন যে 4টা আসনে আসলে কেমন কি পরিস্থিতি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ নাবিল ভাই। আসলে আমি খোকন ভাইয়ের সাথে অনেকটা একমত। উনি যখন কথা বলছিলেন তখন কিন্তু আমি প্রত্যেকটার সাথে মিলাচ্ছিলাম যে আসলে আমার সমীকরণগুলো কতটা মেনে। তো এখানে মূল বিষয়টা হয়ে গেছে কি নাবিল ভাই, বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে কিন্তু সালাউদ্দিন আহমেদের আলাদা একটা জনপ্রিয়তা আছে, সেটা সারা দেশব্যাপী। সালাউদ্দিন আহমেদের বাড়ি আবার কক্সবাজার, আর কক্সবাজার শুরু থেকেই বলা চলে যে ধরে নেওয়া হয় যে ওখানে বিএনপির আধিপত্যটা একটু বেশি আগে থেকেই। তারপর সালাউদ্দিন আহমেদ যেহেতু এখন বিএনপির অনেকটা বিশেষ করে লাইমলাইটে আছেন, শীর্ষ কয়েকজন নেতাদের মধ্যে আছেন, এ কারণে তাকে কক্সবাজার বিএনপির অধিকের অভিভাবক মনে করা হয়। শুধুমাত্র আমি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, আমি কক্সবাজারের সাংবাদিকদের সাথে, এবং এর আগে আমি বিভিন্ন ওই আসন ধরে ধরে যখন কিছুটা স্টাডি করছিলাম, ইভেন মোর্শেদ খোকন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তো এখানে একটা বিএনপির জন্য একটা ভয়ের জায়গা ছিল নিজেদের মধ্যে, যে গ্রুপিংটা। তা এখন সালাউদ্দিন আহমেদের কারণে সেই গ্রুপিংটা অনেকটাই কমে গেছে। এখানে 2টা ঝুঁকিপূর্ণ আসন বলা হচ্ছিল, যে কক্সবাজার 4 উখিয়া টেকনাফ। উখিয়া টেকনাফের একটা রীতি আছে, মানে তারা বলে ওখানকার লোকজন যে এখান থেকে যে এমপি হয় জাতীয় মানে নির্বাচনে নাকি তার বড় একটা প্রভাব থাকে, মানে তারাই সরকার গঠন করে। তো সেই জায়গা থেকে এখানকার মোর্শেদ ভাই বলছিলেন যে আব্দুল্লাহ নামে একজন বিএনপি নেতা, তিনি ওখানকার মোটামুটি প্রভাবশালী নেতা। সেই প্রভাবশালী নেতা জেলা বিএনপি সভাপতি 4 বারের যে এমপি শাহজাহান চৌধুরী, এবং হুইপে ছিলেন এক সময়, তো তার অপোনেন্ট ক্যান্ডিডেট হিসেবে ওখানে ছিলেন। তো সেটা অনেক দিন ধরে, এবং দুইজনই কিন্তু সালাউদ্দিন আহমেদকেই মানেন, এবং অনেক দিন ধরে এই বিরোধটা মিটছিল না। এই কারণে জামাত ভাবছিলেন যে ওখানে যেহেতু তাদেরও জেলা আমির, এবং ওই ভদ্রলোক মানে জামাতের যিনি প্রার্থী, সেই প্রার্থী কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও আশপাশের ইউনিয়নগুলো যেগুলো আছে সেগুলোতেও তার খুব ভালো একটা বোঝাপড়া ছিল, অন্য চেয়ারম্যানদের সাথে ভালো ইয়া ছিল। তো সেই জায়গা থেকে এবং একই সাথে টেকনাফের ভোট সংখ্যা বেশি, তা উখিয়া টেকনাফ এই 2টা আসন যেহেতু, তা সেই জায়গা থেকে কিছুটা চ্যালেঞ্জ ছিল। একই সাথে মহেশখালী কুতুবদিয়াতেও ইন্টারনাল গ্রুপিং ছিল। তো এটা সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক, বিশেষ করে বিএনপির রাজনৈতিক অভিভাবক হিসেবে উনি অনেকটাই নিয়ন্ত্রণে নিতে পারছেন, যার কারণে এটা বিএনপির জন্য সুখবর। একই সাথে জামাতের জন্য যে ইস্যুটা হচ্ছে, জামাত যদি তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে তাইলে সদরের জন্য একটা অশনি সংকেত হইতে পারে। তারপরে সদরের আমি যেহেতু সদরে ছিলাম, বিচ এলাকায় আমি ঘুরেছি, সেখানকার ব্যবসায়ী সমাজ, ব্যবসায়ী বড় একটা শ্রেণী কিন্তু ব্যবসায়ী সমাজ, যারা হচ্ছে শুটকি ব্যবসা বা বিভিন্ন গিফট আইটেম থেকে শুরু করে নানাবিধ ছোটখাটো এবং হোটেল মালিক সমিতি, তাদের আবার ভরসার জায়গা হচ্ছে লুৎফর রহমান কাজল। ওনার কিন্তু বিএনপি প্রার্থী, ওনার কিন্তু বিএনপির পদ হচ্ছে মৎস্যজীবী বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির। তো দেখলাম যে না, তাদের বড় আস্থার জায়গা এখানে। সুতরাং
এই জায়গাটা যদি আমরা যেটা দেখলাম সেটা যদি ঠিক থাকে, এবং তরুণদেরও দেখলাম যে ইদানিং ভালোই আকৃষ্ট করছেন, তো মনে হচ্ছে যে সেখানে তার লড়াই হলেও সে বের হয়ে যেতে পারেন। একই সাথে কক্সবাজার এক নিয়ে যেটা আমরা গত 2-3 দিনের মধ্যে যে শোডাউন গুলো দেখেছি সালাউদ্দিন আহমেদের, মনে হলো যে ঢাকার পরপরই বা এবং বড় বড় গুলো বাংলাদেশে যে বড় বড় শোডাউন গুলো হয়েছে তার তার মধ্যে একটা হলো সালাউদ্দিন। তার মধ্যে একটা সালাউদ্দিন আহমেদের, এবং উনি যেহেতু আশপাশের আসনগুলোতে অভিভাবকের ভূমিকা পালন করছেন, সুতরাং তার নিজের আসন মনে হচ্ছে যে ওই এলাকার বিএনপি লোকজন এবং স্থানীয় লোকজন, শুধু বিএনপি না, স্থানীয় লোকজন যারা পেকুয়ার মানুষ, তারা কিন্তু সালাউদ্দিন আহমেদকে দলমত নির্বিশেষে পছন্দ করে। তো এখন সেক্ষেত্রে মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওটা তো থাকলোই, মানে ওই প্রভাবটা অন্য অন্যান্য আসনেও পড়বে। তো এখন শুধুমাত্র হামিদুর রহমান আজাদ এবং আলমগীর ফরিদ এই দুইটা আসনের খোকন ভাই বললেন যে এখানে সালাউদ্দিন আহমেদ গিয়ে গ্রুপিং 2 এবং 4 2 এবং দুইটা আসনে একটু 2 এবং 4 প্রতিদ্বন্দ্বিতা হবে, আর বাকি দুইটা 1 এবং 3 মোটামুটি নিশ্চিত, মোটামুটি BNP নিশ্চিত পক্ষে নিশ্চিত আছে। বলা চলে যে বিএনপির পক্ষে। তবে এই দুইটার মধ্য থেকে এখন এই হাতে 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে যে যেভাবে নিজেদের মতো করে অবস্থান গুছিয়ে নিতে পারে তাদের পক্ষেই যাবে। জি, ধন্যবাদ। আমরা এবার একটু রাঙ্গামাটি যেতে চাচ্ছি। নন্দন দেবনাথকে আমাকে শুনতে পাচ্ছেন? নন্দন দেবনাথ, আচ্ছা নন্দন দেবনাথ, আপনার রাঙ্গামাটি জেলায় একটি আসন, সবগুলো পার্বত্য জেলায় একটি করে আসন। রাঙামাটি হচ্ছে একটিমাত্র আসন, হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 জন প্রার্থী আছে, এর মধ্যে 7 জন প্রার্থী। বিএনপি প্রার্থী হলো দীপেন দেওয়ান দীপেন দেওয়ান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার একে ধরবো সেটা আমরা চিন্তা করতে পারছি না এখনো পর্যন্ত। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আছেন জামাত জোটের আবু প্রার্থী। বকর সিদ্দিক হচ্ছে খেলাফত মজলিসের, আর আরেকজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হচ্ছে পহেল চাকমা। আমি যেটা বলতে চাচ্ছি, রাঙামাটি হচ্ছে 299 আসন, রাঙামাটি একটি মাত্র আসন। সেটা অতীতে যেই আমরা যদি সমীকরণ চিন্তা করি তাহলে এটা আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল রাঙামাটিতে, কিন্তু এখন বর্তমান যেহেতু আওয়ামী লীগ নাই, সেখানে বিএনপির বড় একটা অবস্থান এখন বর্তমানে রাঙামাটিতে অবস্থান করছি আমরা। আমরা দেখতে পাচ্ছি ওই বিএনপি গত 2001 সালে আঞ্চলিক দলের সহায়তা নিয়ে তারা জয়লাভ করেছিল, এবং কি তারা এই 2001 সালে সরকার গঠন করে মন্ত্রিত্ব পেয়েছিল রাঙামাটির আসনের যেই উপমন্ত্রী ছিল মনীষ দেওয়ান। সেই ক্ষেত্রে দিয়ে আমরা যদি ধরতে চাই তাহলে রাঙামাটির যেই দীপেন দেওয়ান আছেন, তিনি এবার আঞ্চলিক দলের যেই সহায়তা, এবারও কিন্তু তিনি সেই সহায়তা পাচ্ছেন আমরা যতটুকু বলতে পারি। আমরা জেএসএস একটি গ্রুপ আছে, জেএসএস এবং ইউপিডিএফ, দুইটা বড় শক্তিশালী গ্রুপ, পাহাড়ি গ্রুপ আছে। যে পাহাড়ি গ্রুপের মধ্যে আমরা জেএসএস এর একটি ভোট ব্যাংক যেটা আছে, সেটা তারা এখনই বলছে যে দীপেন দেওয়ানকে তারা ভোট দেবে, কিন্তু তার মাঝে ইউপিডিএফ এর যে একটি ভোট ব্যাংক রয়েছে, তারা সরাসরি এখন বলছে পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী যিনি আছে তাকে ভোট দিবে। কিন্তু আমরা আরেকটা যদি সমীকরণ আমরা চিন্তা করতে চাই, সেখানে হচ্ছে আমাদের জামাতের যে প্রার্থী ছিল দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু তাদের দলীয় বন্টনের 10 দলীয় যে বন্টনের মধ্যে জামাতকে কিন্তু রাঙামাটিতে প্রার্থী দেয়নি। সে প্রার্থী না দেওয়ার কারণে গিয়ে তারা খেলাফত মজলিসকে দিয়েছে আবু বকর সিদ্দিকী, কিন্তু তিনি কিন্তু তেমন ভাবে ভোট টানতে পারবে না, ভোটারদের ভোট পুরো আমাদের সমীকরণ যেটা বলছে। তিনি আমরা এখন যদি আঞ্চলিক দলে যদি পহেল চাকমাকে যদি তারা ভোট দিতে পারে, তাহলে মনে হয় আমরা সেকেন্ড পজিশনে পহেল চাকমা চলে আসতে পারে। আর যদি জামাত এবং বাঙালি, যেহেতু আঞ্চলিক কিছু সংগঠন আছে এখানে, যারা পাহাড়ের রাঙামাটিতে যারা আঞ্চলিক সংগঠন করে, যারা ওই বাংলা ছাত্র পরিষদ সহ বিভিন্ন বাঙালি সংগঠন গুলো আছে, তারা যদি আবার আবু বকর সিদ্দিক কিন্তু বাঙালি সংগঠনের সাথে জড়িত ছিল দীর্ঘ বছর ধরে, আর তিনি যেহেতু ওনাদের ভোটটা আনতে পারে, তাহলে উনি হয়তো আবার সেকেন্ড পজিশনে চলে যেতে পারে। কিন্তু আমরা বরাবরই আমরা যেটা ধরতে চাই সেটা হচ্ছে দীপেন দেওয়ান এখান থেকে বিপুল ভোটে একটা জয়লাভ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে আমাদের রাঙামাটির সমীকরণ। রাঙামাটিতে আমাদের ভোট কেন্দ্র হচ্ছে 13টা, তার মধ্যে আমাদের মোট ভোটার হচ্ছে 5,09,272 জন। তার মধ্যে নারী ভোটার হচ্ছে আমরা অনেকগুলো নারী ভোটার রয়েছে, 2,45,859 জন নারী ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 2,63,411 জন। তার মধ্যে 2 জন হিজড়া ভোটার রয়েছে।
আচ্ছা। আমরা সমস্ত কিছু যদি এখানে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের রাঙামাটিতে বৃষ্টি হচ্ছে হেলিসটি রয়েছে, বৃষ্টি হুম। হেলিসটি রয়েছে। 20টা হেলিসটির মধ্যে আমরা যেই কেন্দ্রগুলোতে আমরা চিন্তা করতে পারছি, সেই 20টা হেলিসটি দুর্গম এলাকাতে। হুম। সেই হেলিসটি গুলোতে ভোট নাও পড়ার সম্ভাবনা রয়েছে। ওইখানে আমাদের প্রায় আপনার এই 13,000-এর উপরে ভোট, 20,000-এর উপরে ভোট রয়েছে এখানে ওই হেলিসটি গুলোতে। কেন ভোট না পড়ার সম্ভাবনা কেন? ভোট না পড়ার সম্ভাবনা কেন? না পড়ার সম্ভাবনা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে। যে কেন্দ্রগুলো, যেখানে ভোট কেন্দ্রগুলো, হুম। আমরা একেকটি গ্রাম হচ্ছে তার চাইতে আরো অনেক দূরে, 5-7 কিলো দূরে। আচ্ছা। পাহাড় বেয়ে আসতে হয়। হুম। একটা আমাদের 2014 সালে কিন্তু ওই কেন্দ্রগুলোতে 0 ভোট পড়েছিল। অনেক কেন্দ্রগুলো। আচ্ছা, তো এবারও সেরকম পরিস্থিতি হতে পারে। হতে পারে। আমরা যদি আমরা এই যদি চিন্তা করে যে দীপেন দল হয়ে যাচ্ছে, সেটা যদি চিন্তা করে যদি তারা যদি না আসে, তাহলে হয়তো এই কেন্দ্রগুলোতে ভোট 0 ভোটে পড়তে পারে। অথবা ভোট কাস্টিং হতে পারে শুধু 10%, 20% এরকম। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাই খাগড়াছড়িতে। সেখানে আছেন এইচ এম প্রফুল্ল, আমাদের সহকর্মী। এইচ এম প্রফুল্ল, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমরা এই আসনে দেখছি প্রার্থী সংখ্যা অনেক, 11 জন প্রার্থী আছেন। সর্বোচ্চ প্রার্থী বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ না, হয়তো অন্যতম সর্বোচ্চ। যাই হোক, পার্বত্য এলাকায় তো অবশ্যই সর্বোচ্চ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আছেন, 2 জন, এর মধ্যে একজন নারীও আছেন, রিজন ত্রিপুরা। এছাড়া ধানের শীষের প্রার্থী হেবুয়েট আব্দুল ওয়াদুদ ভুইয়া এবং জামাত ইসলামীর প্রার্থী ইয়াকুব আলী। তো এই আসনের চালচিত্রটা কেমন, যদি আপনি একটু উপস্থাপন করেন? জি, আমার খাগড়াছড়ির আসলে রাজনীতি খুবই বৈচিত্র্যময় এখানে। মানে এখানে যে কোনো সময় ভোটের টান অন্যদিকে নিতে পারে। যেমন যেটা আবার মানে যা বলতে চাচ্ছিলাম, মানে হঠাৎ করে যে খাগড়াছড়ির রাজনীতি সমীকরণটা অনেকটা পাল্টে গিয়েছে। এখানে 11 জন প্রার্থী থাকলে মূলত আলোচনায় আসছেন 4 জন। বিএনপির প্রার্থী ওয়াদুদ মিয়া, জামাতের ইয়াকুব আলী, স্বতন্ত্র হচ্ছে জ্যোতি চাকমা, আর হচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতা সমীরণ দাওয়া। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে পাহাড়ি এবং বাঙালি ভোটারের মধ্যে হচ্ছে মানে বাঙালি 52%, পাহাড়ি ভোটার হচ্ছে 48%। চাকমাদের একটা ভোট, বিশাল ভোট, চাকমা, ত্রিপুরা, মারমা, এদের একটা বিশাল ভোট আছে। চাকমাদের আছে 65, ত্রিপুরাদের আছে 45, আর এই কি বলে এটাকে মারমা সম্প্রদায় আছে, চাকমাদেরও আছে। আর এখানে যে মানে ঘটনা যেটা ঘটলো এবার, হঠাৎ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে জেএসএস সমর্থন দিয়েছে বিএনপি প্রার্থীকে, আর খাগড়াছড়িতে জেএসএস সমর্থন করেছে বিএনপি বিদ্রোহী প্রার্থী, যিনি বহিষ্কৃত হয়েছে, সমীরণ দাওয়ানকে। তো সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে খাগড়াছড়ির ভোটের একটা বিশাল অঙ্ক দখল করে আছে ইউপিডিএফ প্রসিড গ্রুপ। 2001 সাল থেকে আমরা দেখে যাচ্ছি ওরা প্রতিবার 3য় স্থান অধিকার করেছে, এবং 18 সালে তারা 2য় ছিল। এখানে প্রায় 62,000 ভোট পেয়েছিল এখানে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী। এবার কিন্তু ইউপিডিএফ এখানে তাদের প্রার্থী না দিলেও তারা হঠাৎ করে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতিকে ওরা দিয়েছেন সমর্থন হিসাবে, ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইউপিডিএফ তার পক্ষে। এই কারণে দেখা যাচ্ছে এখানে মূলত যদিও চতুর্মুখী হতে পারে প্রতিদ্বন্দ্বিতা। আমরা বলছি জামাতেরও ব্যাপক গণসংযোগ করছে, বিএনপি তো করছেই, তারপর ধর্মজ্যোতি চাকমাও করছে। সেক্ষেত্রে মনে হচ্ছে শেষ পর্যন্ত এখানে লড়াইতে হবে যে বিএনপি এবং ধর্মজ্যোতির মধ্যে। এবার সেক্ষেত্রে ভোটের ব্যবধান হবে অর্ধেক প্রায়। আমরা যতটুকু মাঠে ঘাটে ঘুরে যতটুকু দেখলাম, যেখানে এখানে ওয়াদুদ মিয়ার অবস্থান খুবই শক্তিশালী। আর জামাতের প্রার্থী 96 সালে তারা যখন আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন এবং সারা দেশে একক প্রার্থী দিয়েছিলেন, সে সময় এখানে জামাতের বর্তমান আমির, তখনও আমির ছিলেন শহীদ আব্দুল মোমেন, উনি ভোট পেয়েছিলেন 3000। তবে এই বছরগুলোতে জামাতের ভোট ব্যাপক বেড়েছে, এটা আমরা দেখলাম পর্যবেক্ষণে, যেটা আর কি। তাদের সভা সমাবেশের লোক ভালো জমায়েত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখলাম পাহাড়িরাও যাচ্ছে। চাকমারা তো জামাত করার কথা না, তাদের সমাবেশে চাকমাকে উপস্থিত দেখা যায়, মারমা সম্প্রদায়কে দেখা যায়, বেশ কিছু ত্রিপুরা সম্প্রদায় দেখা যায়। মানে কেমন যেন একটা গুলাতে মাঠ আমরা পরিলক্ষিত করছি খাগড়াছড়ি আসন থেকে। আচ্ছা, এই আসনে যে যারা আওয়ামী লীগের ভোটার এবং অন্য ধর্মাবলম্বী ভোটার, এরা কোন প্রার্থীর দিকে আছে? এখানে দেখা গেছে যে হিন্দু সম্প্রদায় যে লোকগুলো,
হুম। তারা এই পর্যন্ত ওবায়দুল মিয়ার সাথে 5টা মিটিং করেছে তারা হিন্দু সম্প্রদায়। ওদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার শক্তি দাবিদার আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, আরেকটা স্বাধীনতার শক্তি তো বিএনপি, হুম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বিএনপি কে নিরাপদ মনে করি। এখানে আরেকটা বিষয় আছে, ত্রিপুরাদের ব্যাপক উপস্থিতি খাগড়াছড়িতে। তারা সাম্প্রতিক ত্রিপুরা প্রায় 20,000 নারীদের একটা সমাবেশ করেছে, তারা মারামারাও করেছে। চাকমাদের ভোট বিএনপি হয়তো পাবে না, খুব কমই পাবে। যদি বা চাকমাদের, সেদিনও দেখলাম চাকমাদের আপনার নিশ্চয় অবগত আছে, আপনারা বুঝবেন যে বাংলাদেশের কোথাও হেডম্যান নেই, আমাদের পার্বত্য যে হেডম্যান অ্যাসোসিয়েশন বা কারবারি অ্যাসোসিয়েশন আছে। গত পরশুদিন পানশুরিতে কারবারি অ্যাসোসিয়েশন মত বিনিময় সভা করেছে বিএনপির সাথে। ওদের বক্তব্য হচ্ছে 4টা সহস্র গ্রুপ পাহাড়িদের, জেএসএস সন্তু, জেএসএস লার্মা, ইউপিডিএফ প্রসিড, ইউপিডিএফ গণতান্ত্রিক, ওদের চাপাচাপিতে তো আমরা অস্থির হয়ে গেছি, চাঁদা দিতে আমরা অস্থির, বাসায় এসে হুমকি দিবে, ধুমকি দেবে, হাঁস মুরগি জবাই করে নিজেরা খাবে। এটা থেকে আমরা মুক্তি চাই, আমরা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই। তাদের আরেকটা বক্তব্য যে স্বতন্ত্র প্রার্থীকে যদি ভোট দিই আমরা, সেটা সরকার গঠন করবো না, সে এলাকায় কোনো উন্নয়ন করতে পারবে না, যার দিকে সম্ভাবনাটা বেশি আমরা তাকেই ভোট দেবো, যতই হুমকি আসো ধুমকি আসো। এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে এখানে। আর এই যেটা বললেন আপনি, এই যে হিন্দুদের, আওয়ামী লীগের কিন্তু এখানে একটা ঘোষণা আছে যে আমরা দুনিয়ার যে ঘোষণাটা আছে যে যারা আমাদেরকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদের সাথে আপোষ নাই, কিন্তু যারা নিরীহ বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছে বা ব্যবসা বাণিজ্যের সাথে আওয়ামী লীগ করেছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এবং ব্যাপক আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রত্যেকটি সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিএনপিতে যোগ দিয়েছে, ঘোষণা দিয়ে যোগ দিয়েছে, এনসিপি যোগ দিয়েছে, এখানে জামাতও যোগ দিয়েছে বিএনপিতে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে, দেখলাম আমরা। জি, ধন্যবাদ। আমরা প্রফুল্ল, ধন্যবাদ। এবার আমরা একটু বান্দরবানে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আল ফয়সাল বিকাশ। আমরা তার কাছ থেকে বান্দরবান যে সংসদীয় আসন আছে সেটার ভোটের সমীকরণটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল ফয়সাল বিকাশ কি শুনতে পাচ্ছেন? আল ফয়সাল বিকাশ কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বান্দরবানের যে সংসদীয় আসন আছে এখানে 4টি আসন, 4জন প্রার্থী আছেন। এর মধ্যে জামাত নাই, জামাতের প্রার্থী নাই, এনসিপির প্রার্থীকে জামাত সমর্থন দিয়েছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে এবং বিএনপি আছে। তো কোন প্রার্থী জনসমর্থনের দিক থেকে এগিয়ে আছে এবং কেন এগিয়ে আছে যদি একটু বিশ্লেষণ করেন। জি নাবিল ভাই, আপনি হয়তো অনেক বাংলাদেশের প্রায় বিএনপি রাজনীতিতে যারা আছেন প্রায়ই জানেন, বা আমরা অনেক সময় সংবাদ পরিবেশন করি যে বান্দরবানে বিএনপি 2টা গ্রুপে বিভক্ত ছিল এক সময়। তো এটা নির্বাচনের একেবারে আপনার প্রার্থীতা একেবারে বাছাইয়ের শেষ পর্যন্ত ছিল যে এখানে 2টা গ্রুপ। তবে নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে যখন ওই যে প্রচারণা শুরু করলো, তখন থেকে কিন্তু 2টা গ্রুপই কিন্তু এক হয়ে গেছে। এক হয়ে তারা নির্বাচনে পুরো একেবারে চষে বেরিয়ে গেছেন, এবং এই প্রতিটা ঘরে ঘরে তারা যদি পারে কাছে যাওয়ার হয়েছেন কাজ করেন হিসাবে, সবাই মোটা কাজ করে। তো ওই হিসাবে, এবং আমিও বিভিন্ন রিমোট এলাকায় ঘুরেছি, মানে যেটা দেখতে পেয়েছি অনেকে বলছেন যে এবারে যে এত সবচেয়ে যে একটু বয়স এবং তাকে একটু দরকার, আমরা এই মত বিরোধ না সবাই তাকে করি, আমরা তাকে বলবো, এরকম একটা কথা কিন্তু ওই যে দুর্গম যে সমস্যা এলাকাগুলোতে তবে সেটা তিনি মহেশখালীর ভোটার, মহেশখালীর একজন ভোটারকে কেন এখানে প্রার্থী দেওয়া হচ্ছে, এটা তারা বিভিন্ন সভা সমাবেশে তারা বলেন যে মহেশখালীর ভোটার না, আমি বান্দরবানের উন্নয়ন করতে চাই, বান্দরবানের মানুষের সাথে থাকতে চাই। তো বান্দরবান যদি আমাকে সে সুযোগ দেয়, আমি পাশে আছি, উন্নয়নের জন্য আমার এই পুরো শ্রম দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে জামাত যখন পুরোপুরি তাদেরকে সমর্থন দিল, দেখা গেল তাদের বেশ কিছু বেড়েছে,
এবং আমরা যতটুকু মনে করেছিলাম তত যে একেবারে হওয়ার মতো, কিন্তু এখন দেখা গেল তাদের একটা ভালো অবস্থান এখানে তৈরি হয়েছে। তো আমরা এই খালি মাঠে যেটা গোল দেওয়ার একটা ইয়া ছিল, সেটা বোধহয় আর হচ্ছে না, একটু অনেকটাই হাড্ডাহাড্ডি না হলেও অন্তত একটা লড়াইয়ের পর্যায়ে চলে আসছে। তবে আমার যেটা ধারণা, আমার যেটা অ্যানালাইসিস সময় ধরে, এখানে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি মোটামুটি, যদি এখানে 1,03,00,000 ভোটার আছে বান্দরবনে, 3,15,000, তার ভিতরে যদি 30-35% আপনার ভোট কাস্টিং হয়, তাহলে সেক্ষেত্রে 1,00,000 বা 1,10,000 কাস্টিং হতে পারে। যেহেতু এখানে অনেকগুলো ওই কেন্দ্র আছে, আপনারা জানেন যে অতি দুর্গম এখানে কেন্দ্রগুলোতে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি ভোটার, তারা বলতেছেন ভাই ভোট কেন্দ্রে তারপর দিন ভোট দিয়ে আবার আমাদের আপনাদের আপডেট হবে। তো আমাদের যদি হাসপাতাল না পায় বা না থাকে, আমরা কিভাবে গিয়ে ওইখানে ভোট কেন্দ্রে ভোট দেবো? ওই ক্ষেত্রে অনেকগুলো ভোট কিন্তু ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসতে পারে না দুর্গমতার কারণে। আশেপাশে যে সমস্ত পাড়া থাকে এই কেন্দ্রে, ওই সমস্ত পাড়াগুলো ভোটার যারা আছে তারাও গিয়ে মোটামুটি ভোট দেয়। তো সেই হিসাবে ওই দুর্গম অঞ্চলে আমার দীর্ঘদিনের যেটা অ্যানালাইসিস, সেটাতে দেখা গেছে 25-30% ভোটার এখানে ভোট দেয়। আর শহর কেন্দ্রিক যে সমস্ত 65-70 এরকম কাস্টিং। এইবারে একটু ভিন্নতা ইয়ে আছে। আর এখানে দেখা গেল এই প্রশাসনের পক্ষ থেকে যেটা নিয়ে খুবই একটু মাতামাতি চলছে চারিদিকে, সেটা হলো যে 187টা কেন্দ্রের মধ্যে 158টি কেন্দ্র আপনার এই যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। 158টা যদি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কেন, কিভাবে ঝুঁকিপূর্ণ হলো, এটা প্রশাসন থেকে যেটা বললো যে ভৌগোলিক কারণে এবং দুর্গমতার কারণে এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ জি, বলা হয়েছে। জি। তো যার কারণে ভোটারের উপস্থিতি বা গিয়া আমরা যেটা মনে করতেছি 30-35% ভোট কাস্ট হতে পারে। হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ আল ফয়সাল বিকাশ। আমি একটু আমাদের যে বাকি সহকর্মীরা আছে ওনাদেরকে একটু দেখতে চাই। আচ্ছা, আমি এক লাইনে আমি জানতে চাই হচ্ছে প্রফুল্ল দা এবং আমাদের যে দাদা আরেকজন আছেন ওনার কাছে, যে এই যে ওই এলাকায় যে আওয়ামী লীগের ভোটাররা আছেন তারা কোন দিকে ভোট দিবেন? নন্দন দেবনাথ প্রথমে বলেন। দাদা, আসলে রাঙামাটিতে আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা আছে, আমি মাইনরিটি ভোটের কথা যদি বলতে চাই, তারা ভোট কেন্দ্রে যাবে, এটা বাস্তবতা। কারণ মাইনরিটিরা সবসময় ভোটের পক্ষে থাকে, সে ভোট যেখানে হোক না ভোটটা দেবে। আর যারা মাইনরিটিরা হচ্ছে স্বাধীনতার পক্ষের একটা শক্তিকে তারা সবসময় চিন্তা করে। তাই যদি আমরা ধরতে চাই, হয়তো বিএনপির পক্ষে ভোটটা মাইনরিটি ভোটে যেতে পারে। এস এম প্রফুল্ল, আপনি এই প্রসঙ্গে আগেই বলেছেন, আপনি আপনার কাছে জানতে চাচ্ছি যে নারী ভোটারদের টানার চেষ্টা করছে জামাত এবং তাদের জোটের মধ্যে, আপনার এলাকার কি পরিস্থিতি? নারী ভোটারদের ঝোঁক কোন দিকে? আমার এখানে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে ত্রিপুরা এবং মারমা সম্প্রদায় যারা আছে, খাগড়াছড়ি থেকে কিন্তু রাঙামাটি বা বান্দরবনের মারমারা কিন্তু গিয়ে সমাবেশ করে তারা বিএনপি পক্ষে সমাবেশ করেছে। বিশেষ করে রাঙামাটিতে তারা পার্বত্য জেলায় তাদেরকে নিয়ে একটা সভা করেছিল, খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদ নামে সে সংগঠনটা। সেখানে আমরা দেখলাম খুব সাম্প্রতিক কালে মারমাদের কাছে সহযোগিত নারীদের প্রায় 20,000 নারী রাস্তায় নেমেছিল বিএনপির পক্ষে। আর মুসলিম সম্প্রদায়ের নারীদের মধ্যে জামাতের তেমন ইয়া নেই, খুব কম তারা। তাদের আমার যতটুকু ধারণা আছে, জামাত খাগড়াছড়ি অধিকাংশ কেন্দ্রে তারা এজেন্ট দেওয়া তাদের পক্ষে সক্ষম নয়। আরেকটা আমি বলে রাখি, খাগড়াছড়ি আমার 203টা কেন্দ্রের মধ্যে মাত্র 14টা কেন্দ্র হচ্ছে কিন্তু ঝুঁকি মুক্ত। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা ওই লাইনে আলোচনায় যাব না। আল ফয়সাল বিকাশ, আপনার ওখানে নারী ভোটারদের ঝোঁক কোন দিকে? নারী ভোটারদের ঝোঁক বিএনপির থেকে বেশি। আচ্ছা, আমি মোর্শিদুর রহমান খোকনকে জানতে চাচ্ছি, আপনার ওখানে নারী ভোটারদেরকে জামাত কতটুকু আকর্ষণ করতে পেরেছে? না, এইখানে আপনি ঠিকই বলছেন, নারী ভোটার একটা ফ্যাক্টর।
আর আপনাকে আর কিছু আমি তথ্য দিই, সেটি হচ্ছে কক্সবাজারের যে চারটি আসনই বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আসন। এখানে বিএনপির একজন মুখপাত্র আছে। এবং আরেকটি জিনিস হচ্ছে অনেকে জানে না, সেটিও আপনার একটু তথ্য দিই, সেটি হচ্ছে চিফ ইলেকশন কমিশনারের বাড়ি হচ্ছে কক্সবাজারে। জি। যেহেতু কক্সবাজারের চিফ ইলেকশন কমিশনারের বাড়ি এবং কক্সবাজারের বিএনপি জামাতের মুখপাত্র এখানে ইলেকশন করতেছে, এই জন্য বাংলাদেশের অনেকের দৃষ্টি রয়েছে কক্সবাজার যে যে থাকে, কক্সবাজারে। হ্যাঁ, এই কক্সবাজারে, কিন্তু কক্সবাজারে নারী ভোটারদের নিয়ে জামাতের অনেক প্রচারণা ছিল, নারী ভোটারদের নিয়ে অনেক কথাবার্তা ছিল। এবং এখানে জামাতের আমির সাহেব এসে বক্তব্য করেছেন, বহিষ্কার এসে বক্তব্য করেছেন, কক্সবাজার সদরে এসে বক্তব্য করেছেন এবং নারীদের নিয়েও অনেক কথা বক্তব্য করেছেন। কিন্তু সব বক্তব্যের শেষ বক্তব্য হচ্ছে যে বিএনপির যে মুখপাত্র সালাউদ্দিন আহমদ, তিনি যে চকরিয়াতে যে বক্তব্যটা দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এই যে জামাতকে ভোট দিলে যে ভেসে যাবে, এটা আপনার কোথাও কোনো নজির নাই এবং আপনারা এই লাইনে যাবেন না। এবং তারা নিজেরা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য তারা একজন মুক্তিযোদ্ধাকে বাড়া করেছে, মুক্তিযোদ্ধাকে বাড়া করে মুক্তিযুদ্ধের সপক্ষে কথাবার্তা বলে নানান ভাবে ভোটারদের সমীকরণ তৈরির একটা চেষ্টা করছে। জি ধন্যবাদ। এটা না ভাই, এখানে একটা সর্বশেষ পোস্টাল সালাউদ্দিন ভোটার আছে আহমদের 28,000-এর বক্তব্যে মতো। এটা clear হয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে কক্সবাজারে অনেক পোস্টাল ভোটার আছে, এই বিষয়ে কি তথ্য বলবেন? আচ্ছা, এই প্রশ্নটা আমি মোর্শেদ ভাইকেও করতে চাই যে আসলে আপনাদের ওখানে তো 28,000-এর বেশি পোস্টাল ভোটার আছে যারা ভোট দিয়েছে, অথবা গণনা এর মধ্যে হয়ে যাবে। তো পোস্টাল ভোটারগুলোর কি অবস্থা? সেই ভোটার মানে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে পোস্টাল ভোটার নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন। তা আপনার ওখানকার কি অবস্থা? যেহেতু পোস্টাল ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হলো প্রবাসী ভোটার। এখানে আমরা যেটা এই সর্বশেষ খবর পেয়েছি, পোস্টাল বুথ গুলা আসা শুরু করেছে এবং এখানে ওই অধিকাংশ হচ্ছে প্রবাসীদের বুথ গুলা, প্রবাসীও যারা মধ্যপ্রাচ্যে আছে সবগুলা এখানকার ধারণা করা হচ্ছে আর কি, ধারণা করা হচ্ছে যে সমান ভাবে যাবে আর কি। জেলার চারটি আসলে প্রবাসীদের পোস্টাল পুরো বুথ পড়েছে, এখানকার যেটি আমাদেরকে জানালো সেটি হচ্ছে 28,630টি পোস্টাল বুথ কক্সবাজারের চারটি আসনের জন্য পড়েছে। পড়েছে আর কি। জি ধন্যবাদ মোর্শেদুর রহমান খোকন, আপনি কক্সবাজার থেকে জয়েন করেছিলেন, নন্দন দেবনাথ রাঙ্গামাটি থেকে, এইচ.এম. প্রফুল্ল খাগড়াছড়ি থেকে এবং আল ফয়সাল বিকাশ বান্দরবান থেকে যুক্ত হয়েছেন। সুজন মাহমুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান আলোচনায় অংশ নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ। দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা রাখছি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।